গল্প ফাল্গুন এলো মনের আঙ্গিনায়। লেখনীতে নুসরাত সুলতানা সেজুতি। গল্পের সূচনা পর্ব। ঠিক ভোর ৬টা ৪৫। ঘুম থেকে তোরাক করে উঠে বসল পূর্ণতা। দেয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকিয়েই চোখ কপালে উঠে গেল। হাঁস-ফাঁস করে বলল, এই রে, আজ এত দেরি হয়ে গেল উঠতে। এবার তুই শেষ রে। তড়িঘড়ি করে খোলা চুল হাত খোপা করে পূর্ণতা ওয়াশরুমে ছুটল। কোনো রকম হাত মুখ ধুয়েই ছুট লাগালো রান্নাঘরে। গায়ের ওড়না কোমরে বেঁধে প্রস্তুত হলো নাস্তা বানাতে। বাড়িটা আহামরি বড় নয়। সাদা রঙের ডুপ্লেক্স বাড়িতে সদস্য সংখ্যা মাত্র ৪ জন। বাড়ির কর্তা আশরাফুল ইসলাম বেশিরভাগ সময় থাকেন ঢাকার বাইরে। এছাড়াও আছে আরও ২ জন পূর্ণতা ছাড়া। দুজনের জন্যে দুরকম নাস্তা জুস এত কম সময়ে বানাতে পূর্ণতার হিমশিম খাওয়ার অবস্থা প্রায়। ঠিক ৮টা নাগাদ সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন সায়রা বেগম। অতঃপর উঁচু কণ্ঠে হাঁক দিলেন, পূর্ণতা। এক ডাকেই রান্নাঘর থেকে ছুটে বের হলো পূর্ণতা। গরমে ঘামে অস্থির অবস্থা। আমায় ডাকছিলে ছোট মা? সায়রা বেগম ভ্রু কোঁচকালেন। কর্কশ কণ্ঠে বললেন, রুমে চা দিয়ে আসিস নি কেন? আর টেবিল খালি কেন? পূর্ণতা মাথা নিচু করে ফেলল। আসলে ছোট মা, আজকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। দেরি হয়েছে মানে? আমি কি বলেছি তোকে দেরি করে উঠতে? এখন আবার অজুহাত দিচ্ছিস? একটু পর মিশ্রা বের হবে। কি খেয়ে যাবে ও? সায়রার গরম চোখ দেখে পূর্ণতা ভয়ে ভয়ে বলল, আমার বেশি সময় লাগবে না ছোট মা, তাড়াতাড়িই করছি। কারো পায়ের শব্দে বাকি কথা আটকে গেল সায়রা। দুজন একযোগে ফিরে তাকালো। সুচালো হিল পায়ে পরে হেলে দুলে নিচে নামছে মিশ্রা। পরনে লাল টপস, কালো জিন্স। মিশ্রা সিঁড়ির শেষ ধাপে এসে মায়ের পাশে দাঁড়ালো। অতঃপর হেসে বলল, আমাকে কেমন লাগছে মম? বিউটিফুল না? সায়রার রাগী চেহারাটা নির্নিমেষ পাল্টে গেল। গমগমে কণ্ঠে বললেন, মাশাল্লাহ, কারো নজর না লাগুক আমার মেয়ের ওপর। মিশ্রা রাজ্যজয়ী হাসল। ব্রেকফাস্ট রেডি। সায়রার হাসিটা নিভে গেল। ঠায় দাঁড়ানো পূর্ণতার দিক আগুন চোখ নিক্ষেপ করে বললেন, আমাকে জিজ্ঞেস কেন করছিস? ওই নবাবজাদিকে জিজ্ঞেস কর, সকাল থেকে পড়ে পড়ে ঘুমিয়েছে। নাস্তা রেডি হবে কি করে শুনি? এখনো হয়নি। টুডে ইজ মাই ভার্সিটিস ফার্স্ট ডে মম। ভুলে গেলে তুমি? পূর্ণতা নিচু কণ্ঠে বলল, তুমি একটু বসো, আমার এক্ষুনি হয়ে যাবে। মিশ্রা তেতে বলল, তুই চুপ কর, আমি তোর সাথে কথা বলছি না। কারণ ছাড়া আমি যার তার সাথে কথা বলিও না। পূর্ণতার মুখটা চুপসে গেল। সায়রা ধমকে বললেন, তুই এখনো দাঁড়িয়ে আছিস? যা। কেঁপে উঠল পূর্ণতা। এক ছুটে চলে গেল। মিশ্রা হাত ঘড়ি দেখে বলল, আমাকে বের হতে হবে মম। সময় নেই। বাড়ি থেকে ভার্সিটি বেশ দূরে। এখন খেতে গেলে আমার আজ আর পৌঁছানো হবে না। আর এমনিতেও এই মেয়েটা সময় মতো একটা কাজও করে রাখতে পারে না। আজকাল তোমার ট্রেনিং কম হয়ে যাচ্ছে মম। ওকে আরেকটু টাইট দেয়া উচিত তোমার। আমি বরং ক্যান্টিনে খেয়ে নেব। আজ ওর জন্যই আমাকে না খেয়ে যেতে হচ্ছে। যত্ত সব। রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল মিশ্রা। সায়রার একটা কথাও কানে নিল না। মেয়ে না খেয়ে বেরিয়ে যাওয়ার রাগ সম্পূর্ণ গিয়ে পূর্ণতার ওপর পড়ল। রেগেমেগে রান্নাঘরে চলে গেলেন সায়রা। পূর্ণতা ব্যস্ত হাতে পরোটা সেঁকছে।
সায়রা হাত বাড়ালেন পূর্ণতার চুলের মুঠি ধরতে। হঠাৎ কিছু একটা মনে করে থেমে গেলেন। ওপরের ঘরগুলোর দিক একবার চোখ বুলিয়ে কিরমির করে চলে গেলেন ঘরে। যেতে যেতে বিড়বিড় করলেন, আজ তোর বাবা বাড়িতে আছেন বলেই তুই বেঁচে গেলি, না হলে আমার মেয়ে না খেয়ে বেরোনোর শাস্তি তোকে আজই দিয়ে দিতাম। হাতের সব কাজ সেরে পূর্ণতা গেল তৈরি হতে। আজ ভার্সিটিতে তারও প্রথম দিন। মিশ্রা আর ও একই ভার্সিটিতে ভর্তি হয়েছে। শুধু ভার্সিটি নয়, স্কুল, কলেজ, কোচিং সব এক ছিল। এমনকি দুজনেই ব্যবসা বিভাগের ছাত্রী। মিশ্রা আর পূর্ণতার বয়স কাছাকাছি হওয়ায় আশরাফ দুজনকেই একসাথে ভর্তি করিয়েছিলেন স্কুলে। পূর্ণতা কালো চুড়ি পরেছে, মাথায় ঘোমটা টেনে কাঁধে ব্যাগ ঝোলালো। তার মুখ কালো, মনেও অন্ধকার। বাবার কথা খুব মনে পড়ছে। সেই ছোটবেলা থেকেই জীবনের বিশেষ দিনগুলোতে বাবা পাশে থাকতেন। আজ নেই। পূর্ণতা দীর্ঘশ্বাস ফেলল। নিজের মতো ভাবল, আজ বোধ হয় বাবা বেশি ব্যস্ত, না হলে ঠিক আসতেন। যেতে যেতে দেয়ালে ঝোলানো মায়ের হাস্যজল ছবিটির দিক চোখ বোলালো পূর্ণতা। মাকে হাত দিয়ে স্পর্শ করা যায় না, অথচ সে রোজ ছয় মায়ের স্নিগ্ধ ফর্সা মুখটা। মন দিয়ে ছয়, চোখ দিয়ে ছয়। এই বা কম কিসে? আজ যদি মা বেঁচে থাকতেন, জীবনের গল্পটা কি অন্যরকম হতো আমার। পূর্ণতা নিজেকেই শুধালো। আয়নার সামনে দাঁড়িয়ে কাঁধ থেকে জামাটা সরিয়ে কালশিটে দাগগুলো দেখল। ছুঁয়ে দিল আলতো হাতে। এগুলো তার ছোট মায়ের ভালোবাসা, যা দীর্ঘদিন ধরে গেঁথে আছে শরীরে। এমন আরো অনেক দাগ আছে। পূর্ণতার চোখ দুটো ভিজে উঠল। জামা ঠিকঠাক করে লম্বা ক্লান্ত শ্বাস ফেলে ঘর থেকে বের হলো। নিজেকে সান্ত্বনা দিল, সবার জীবন সুখের হয় না। বসার ঘরের সোফায় এক ভদ্রলোক বসে পত্রিকা পড়ছেন তিনি। ওপর থেকে দেখেই চিনে ফেলল পূর্ণতা। এতক্ষণের মিয়ে যাওয়া মুখটা চকচক করে উঠল। বাবা বলে এক ছুটে সিঁড়ি বেয়ে নামল পূর্ণতা। ডাক শুনে পত্রিকা থেকে চোখ ওঠালেন আশরাফ। মেয়েকে দেখে বিস্তর হাসি ফুটল ঠোঁটে। উঠে দাঁড়াতেই পূর্ণতা এক প্রকার আছড়ে পড়ল বুকের ওপর। আশরাফ মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, কেমন আছো মামুনি? পূর্ণতা তাকালো। তুমি কখন কখন এসেছো বাবা? আনন্দে কথা জড়িয়ে গেল পূর্ণতার। আশরাফ সুন্দর করে হেসে বললেন, ভোরে এসেছি। পূর্ণতা এক প্রকার আর্তনাদ করে উঠল। ভোরে? আমাকে ডাকনি কেন তাহলে? আমি আরো কত কি ভেবে ভেবে মন খারাপ করে বসেছিলাম। কি করে ডাকবো, তুমি যে ঘুমোচ্ছিলে। আর তারপর আমিও ঘুমিয়ে পড়েছি। এই তো একটু আগে উঠলাম। কিন্তু তুমি তো বলেছিলে তোমার আসতে অনেক দেরি হবে এবার। অনেক কাজ। আমি তো তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যে বলেছিলাম। পূর্ণতা ফের বাবাকে জড়িয়ে ধরে বলল, আই মিস ইউ বাবা। আশরাফ পূর্ণতার মাথায় চুমু খেলেন। মিস ইউ টু মা। হঠাৎ পূর্ণতার কাঁধ, ব্যাগ আর বেশভূষার দিক চোখ পড়ল আশরাফের। ভ্রু কুঁচকে বললেন, কি ব্যাপার? কোথাও যাচ্ছিলে তুমি? হ্যাঁ তো, আজ আমার ভার্সিটির নবীনবরণ বাবা। মনে নেই তোমার? পূর্ণতার কণ্ঠ ভারী উৎফুল্ল শোনাল।
সারাদিন একটা ঘরের মধ্যে গুমরে থাকা মেয়েটা এই একটা মানুষের কাছে এলেই যেন প্রাণ ফিরে পায়, উচ্ছ্বসিত হয়ে ওঠে। আশরাফ জিভ কামড়াল। একদম ভুলে বসেছিল কথাটা। ব্যস্ত কণ্ঠে বললেন, তুমি 5 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। পূর্ণতা অবাক কণ্ঠে বলল, তুমি যাবে আমার সাথে? আশরাফ হাসলেন। পূর্ণতার গাল ধরে বললেন, কেন যাব না? আমার মেয়েটা আজ এত বড় একটা ধাপে পা দিতে চলেছে জীবনের, আমি সঙ্গে থাকব না? পূর্ণতা খুশিতে কেঁদে দিল। এই মানুষটার জন্যেই এত দুঃখেও তার আনন্দ আসে। মেয়ের চোখের পানি দেখে বুক ভার হয়ে এলো আশরাফের। তহমিনা মারা যাওয়ার পর থেকে মেয়েটাকে ঠিকভাবে হাসতেও দেখেনি। নিজের ভালোবাসা, নিজের স্ত্রী হারানোর কষ্ট ভুলতে সে তো পালিয়ে বেরিয়েছে, কিন্তু মেয়েটা, রাজকন্যার মতো মেয়েটার আজ কি অবস্থা! আর সে নিজেও তো কোনো কিছুই মনে রাখতে পারে না। এই যে আজ তার ছোট্ট প্রিন্সেস এত বড় হয়ে গেল, 18 পেরিয়ে 19-এ পা দিল। সব তো বেমালুম ভুলে গিয়েছিল সে। তাও মেয়েটা কখনো বিন্দুমাত্র অভিযোগ জানায়নি। হয়তো কোনো দিন জানাবে না। ভাবতে ভাবতেই রেডি হয়ে নিচে নামলেন আশরাফ। মেয়েকে এক হাতে জড়িয়ে বের হলেন তিনি। ওপর থেকে দেখছিলেন সায়রা। রাগ ক্ষোভ শিরায় শিরায় ছুটছে তার। বাহ আশরাফ বাহ! নিজের মেয়েটাকে নিয়ে বের হলে কই? মিশরার কথা তো একটাবারও জিজ্ঞেস করলে না। তফাতে শুধু আমিই করি না আশরাফ, তুমিও চোখে আঙুল দিয়ে আমাকে বুঝিয়ে দাও মিশরা আর পূর্ণতা তোমার কাছে এক নয়, আলাদা। সায়রা চোখ গড়িয়ে এক ফোঁটা অশ্রু গাল অবধি নামল। শক্ত চোয়ালে ভাবলেন, ঠিক আছে আশরাফ, আমার মেয়ে যদি এত অবহেলা পায় তোমার মেয়েও শান্তি পাবে না। ভার্সিটির ক্যান্টিন বিরাট বড়। মাঝের একটা টেবিলে বসে আড্ডা দিচ্ছে মিশরা আর ঈশিতা। ঈশিতার সাথে কলেজ লাইফ থেকেই ওর সখ্যতা। মেয়েটা একদম মিশরার মনের মতো, নরম, বোকাশোকা। ধমক দিলে চুপ করে থাকে, বামে যেতে বললে বামে যায়। কখনো ভুলেও ওর মুখের ওপর কথা বলে না। ঈশিতা বিরক্ত হয়ে হাতঘড়ি দেখল। 10টা তো বেজে গেছে মিশু, এখনো অনুষ্ঠান শুরু করছে না কেন? মিশরা কাঁধ উঁচু করে বলল, কি জানি, হয়তো কোনো কিছুর জন্য ওয়েট করছে। ঈশিতা মেনে নিল। পরমুহূর্তে প্রশ্ন ছুড়ল, আচ্ছা পূর্ণতা আসবে না? মিশরা কপাল কুঁচকে বলল, ও আসলেই বাকি। আর না আসলেই বাকি। তাছাড়া সকালে যা করেছি না, আজ মা ওকে আস্ত রাখবে বলে মনে হয় না। মিশরার মুখে টিমটিম হাসি। আবার কি করেছিস? ইচ্ছে করে না খেয়ে এসেছি। আর আমি না খেয়ে বেরিয়েছি, মা কি ওকে এমনি এমনি ছেড়ে দেবে নাকি? দেখ হয়তো মারের চোটে উঠে দাঁড়াতেও পারছে না। মিশরা হই হই করে হাসল। ঈশিতার একটুও পছন্দ হলো না কথাটা। আজকে এরকম করার কি খুব দরকার ছিল? মিশরা সরু চোখে চেয়ে বলল, তোর দেখছি ওর ওপর মায়া জাগছে। ঈশিতা আগের থেকেও বিরক্ত হয়ে বলল, বাদ দে। মিশরার চোখ আচমকা পৌঁছল গেইটের দিক। মাত্রই একটা সাদা গাড়ি দাঁড়িয়েছে সেখানে। মিশরা ভীষণ অবাক হল। এটা তো বাবার গাড়ি, বাবার গাড়ি এখানে এখন।
গাড়ির দরজা খুলে আশরাফকে নামতে দেখে মিশরার মুখে হাসি ফুটল। পরপর অন্য পাশ থেকে পূর্ণতাকে নামতে দেখে হাসিটা দপ করে নিভে গেল। অল দ্য বেস্ট। আশরাফ পূর্ণতার মাথায় হাত বুলিয়ে বললেন, থ্যাঙ্কস বাবা, এবার তাহলে আমি আসি। আমার আবার দুপুরের দিকে একটা কনফারেন্স আছে। তুমি কিন্তু একদম নার্ভাস হবে না। ওকে। পূর্ণতা মাথা নাড়ল। আশরাফ চলে যেতে নিলেই পেছনে থেকে পূর্ণতার ডাকে থেমে গেলেন। কিছু বলবে? তুমি আবারও কিছু ভুলে যাচ্ছ বাবা। আশরাফ ভেবে বললেন, কি বলতো? পূর্ণতা উসখুস করে বলল, এটা মিশরারও ভার্সিটি, আর আজ ওরও প্রথম দিন। ওকে শুভেচ্ছা জানাবে না? আদর করবে না? আশরাফ মাথায় হাত দিয়ে বললেন, এই রে, দেখেছ তোমার বাবা কতটা ভুলো মনা। আচ্ছা, ও কোথায় বলো তো? সকাল থেকেই দেখলাম না। ও তো অনেক আগেই চলে এসেছে বাবা। একদম সকাল সকাল উঠেছে জানো। হয়তো আশেপাশেই আছে, তুমি দাঁড়াও, আমি ওকে খুঁজে আনছি। আশরাফ বাধা দিলেন, থাক, তুমি ওকে খুঁজে পেতে পেতে আমার অনেক দেরি হয়ে যাবে। তার থেকে আমি বরং ওকে ফোন করে বলি গেটের কাছে চলে আসতে। পূর্ণতা সায় দিল, আচ্ছা, কল দাও। ব্যাগের ভেতর ফোনের ভাইব্রেটের শব্দে গেট থেকে চোখ ফেরালো মিশরা। ফোন বের করে স্ক্রিনে বাবার নম্বর দেখে অভিমানটা তীব্র হল। মিশরা দাঁতে দাঁত চেপে লাইন কেটে দিল। কল কেন ধরবে? বাবা পূর্ণতাকে নিয়ে এসেছেন সাথে করে। আর আমি? আমার কথা ভুলে গেলেন? নিজের মেয়ে হলে পারতেন এত অবহেলা করতে। মিশরার চোখ চিকচিক করছে। সে আশরাফের দিক চেয়ে বিড়বিড় করল, আমি তোমার নিজের কেউ নই। তাই এত অবজ্ঞা, তাই না বাবা? ঈশিতা চুপ করে দেখছিল সবটা। মিশরার কথাগুলো শুনতে না পেলেও চোখে জল দেখে আন্দাজ করেছে, আজ নতুন দেখছে না মিশরা আর পূর্ণতাকে। পূর্ণতাকে নিয়ে রেষারেষি মিশরার সময় কাটানোর একটা গুরুত্বপূর্ণ অংশ। মিশরা লাইন কেটে দেয়ায় আশরাফ ক্ষুণ্ণ হলেন। কষ্ট পেলেন? পূর্ণতাকে ধরা না দিতে মেকি হেসে বললেন, ধরল না? হয়তো শুনতে পাইনি। চারপাশে এত শব্দ কিভাবেই বা শুনবে। আমি যাই পূর্ণা। তুমি আজ রিকশা করে যেও না বাড়িতে। বাবা গাড়ি পাঠাবে। গাড়িতে করেই বাসায় ফিরো। পূর্ণতা ঘাড় কাত করল। আশরাফ দীর্ঘশ্বাস ফেলে গাড়ি নিয়ে চলে গেলেন। পূর্ণতার মনটা আবার খারাপ হয়ে গেল। আশরাফ যতই কথা কাটানোর চেষ্টা করুক, সে জানে মিশরা হয়তো ইচ্ছে করেই ফোন তোলেনি। এই ঘটনা আজ নতুন নয়। বাবাকে নিয়ে মিশরা তাকে প্রতিপক্ষ ব্যতীত কিচ্ছু ভাবে না। পূর্ণতা অনেকবার চেয়েছে মিশরাকে বোঝাতে, কিন্তু ভয়ে কখনো মিশরার ধারে কাছেও ঘেঁষার সাহস হয়নি তার। ওই জন্যেই সুপ্ত একপাক্ষিক যুদ্ধটা আজও চলছে, হয়তো সারা জীবন চলবে। পূর্ণতা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে খুব করে চাইল, এই যুদ্ধ শেষ হোক। বাবা মা দুজনেই তাদের দুই বোনের হোক। কবে আসবে সেই দিন? আদৌ আসবে তো?
বুক ফুলিয়ে শ্বাস নিল পূর্ণতা। কাপা হাত পা নিয়ে ভার্সিটির ভেতর এগোলো। আশরাফ নার্ভাস না হতে বললেও তার নার্ভাসনেস থামছে না। পূর্ণতা গোটা ভার্সিটিতে একবার চোখ বোলায়। এত বড় একটা জায়গায় মাত্র দুজন মানুষ তার পরিচিত, একজন মিশ্রা আর অন্যজন রূপ, তার সব থেকে ভালো বন্ধু। পূর্ণতা এদিক ওদিক তাকালো। রূপ কি এসেছে? নাকি লেট লতিফটা আজকেও দেরি করবে? হঠাৎ কিছু একটাতে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়তে নিয়েও কোনো রকমে নিজেকে সামলালো পূর্ণতা। সামনে তাকাতেই দেখল বুকের সাথে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে মিশ্রা। পাশেই কাচুমাচু চেহারায় দাঁড়িয়ে ঈশিতা। মিশরার জেচে পড়ে পূর্ণতাকে জ্বালানোর ব্যাপারগুলো একদম ভালো লাগছে না তার। মুখচোরা স্বভাবের দরুন কিছু বলতেও পারে না। পূর্ণতা মিশ্রাকে দেখেই বুঝল আসলে কি সে বেঁধে পড়তে যাচ্ছিল। নির্ঘাত এই মেয়ে ইচ্ছে করে পা বাড়িয়ে দিয়েছে। আশেপাশ দেখার উৎসুকতায় পূর্ণতা খেয়াল করবে না ভেবেই পূর্ণতা মনে মনে স্বস্তি পেল। ভাগ্যিস নিজেকে সামলে নিয়েছিল। এতগুলো মানুষের মধ্যে পড়ে গেলে হয়তো মিশ্রা অনেক মজা পেত, কিন্তু তার মান ইজ্জত হয়ে যেত। পূর্ণতা ভুলে গেল ওসব। একটু আগের ঘটনা মনে করে উদ্বেগ নিয়ে বলল, মিশু কই ছিলে তুমি? বাবা তোমার। মিশ্রা আটকে দিয়ে বলল, এই তোকে না কতবার বলেছি তুই আমাকে মিশু বলে ডাকবি না। তোর সাহস দেখি অনেক বেড়ে যাচ্ছে আজকাল। মিশরার ঝাঝালো কণ্ঠ। পূর্ণতা চুপ করে গেল। মিশ্রা একদম কাছে এসে দাঁড়ালো। কটমট করে বলল, খুব আদর খাওয়া হচ্ছিল তাই না? আর তুই জানতিস যে বাবা আসবে? মম জানলে আমিও জানতে পারতাম। তার মানে আমি যখন জানি না, মমও নিশ্চয়ই জানতো না। বাহ, কি বুদ্ধি রে তোর! সবটাই আমাদের থেকে লুকিয়ে গেলি, যাতে বাবা আসলেই আমাদের নামে আগেভাগে কান ভাঙানো যায়। পূর্ণতা ব্যস্ত কণ্ঠে বলল, না না, তুমি ভুল ভাবছ, আমি নিজেও। চুপ কর, তোকে আমি হারে হারে চিনি। তুই কি ভেবেছিস বাবা আসাতে বেঁচে যাবি? হা, বাবা তো আজ বাদে কাল আবার চলে যাবে। আর এই ভার্সিটিতে যদি তোর সাথে আমি কিছু করিও বাবার কানে দেয়ার মতো কেউ নেই। কি হবে বলতো এবার? কে বাঁচাবে তোকে? কেউ না। তোর জীবন হারাম করতে এই মিশ্রাই যথেষ্ট। কথা শেষ করে পূর্ণতাকে ধাক্কা মেরে সামনে থেকে সরিয়ে দিল মিশ্রা। গটগট করে হেঁটে গেল। পূর্ণতার দিক অসহায় চোখে চেয়ে চেয়ে পিছু নিল ঈশিতা। মিশরার যাওয়ার পথে ফ্যালফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে রইল পূর্ণতা। মিশ্রা তাকে কতটা অপছন্দ করে সে জানে। অথচ কষ্ট হয়, ভীষণ কষ্ট। কারণটা তার নিজেরও অজানা। পূর্ণতা আঙুল দিয়ে চোখের পানিটুকু মুছে নেয়। এগুলো তার ছোট বেলার সঙ্গী, হয়তো বাকি জীবনেও থাকবে। কোন দিকে যাব আমি? কাউকে চিনি না, আর যাদের চিনি তাদের দেখতেও পাচ্ছি না। ওদিকটায় যাব, গিয়েই দেখি। একা একা বিড়বিড় করে ডান দিকে হাঁটা দিল পূর্ণতা। পেছনে থেকে হঠাৎই ওড়নাটা টেনে ধরল কেউ। পূর্ণতার পা দুটো থমকে গেল। আশঙ্কায় বুক টিপটিপ শুরু হলো। পূর্ণতা শুকনো ঢোক গিলল।
প্রথমেই মাথায় এলো সিনিয়রদের র্যাগিং এর কথা। পূর্ণতার কপালে ঘাম জমল। এখন যদি আমি র্যাগিং এর খপ্পরে পড়ি, কি করব তবে? এমনিতেই আমি যা ভীতু, দেখা যাবে ভয়ে হার্ট অ্যাটাক করে ফেলেছি, তখন কি হবে? র্যাগিং এর ভয়ে একটি মেয়ের মৃত্যু হবে শেষমেশ। পূর্ণতা ভয়ে ভয়ে পেছনে তাকালো, চমকে উঠল সাথে সাথে। ওড়নার মাথাটা ধরে দাঁড়িয়ে আছে একটা ছেলে। ঠিক দাঁড়িয়ে নয়, ছেলেটার ঘড়িতে তার ওড়নার সুতো আটকে গিয়েছে, আর ছেলেটা সেই সুতো ছাড়াতে ব্যস্ত। কার ওড়না কিভাবে আটকে পড়ল সেসব জানার বিন্দুমাত্র আগ্রহ তার নেই। ছেলেটিকে একবার পা থেকে মাথা অবধি দেখল পূর্ণতা। অতীব সুদর্শন খেতাবটি হয়তো একেই দেয়া উচিত। পূর্ণতার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, কি কিউট। তার ভালো লাগা টুকুন চট করে উবে গেল ছেলেটির কথা কানে আসায়। সে মহাবিরক্ত। উফ, আজ এমনিতেই আই এম লেট, আর তার ওপরে এই উটকো ঝামেলা সামলাতেই যখন পারে না তো পড়তে যায় কেন? সুতো ছাড়াতে ছাড়াতে আওড়ালো ধ্রুব। সুতো এক বিন্দু ছাড়াতে তো পারছেই না, উল্টে আরো পেঁচিয়ে যাচ্ছে। যদি পারতো পুরো ওড়না কুচি কুচি করে কেটে ফেলতে শান্তি মিলত তবে। আমাকে দিন, আমি ছাড়িয়ে নিচ্ছি। মৃদু মেয়েলি একটি কণ্ঠস্বর ভেসে এলো, আর অমনি ধ্রুব থেমে গিয়ে সামনে তাকালো। সময় যেন আটকে গেল। গোটা পৃথিবী থমকে গিয়েছে ধ্রুবর। চোখ দুটো নিশ্চল হলো সামনের অপরিচিতা মেয়েটির ওপর। কালো ওড়নায় ঘোমটা টানা মাথায়, কপালের ওপর বিন্যস্ত ছোট ছোট চুল, সরু নাকের ওপর জ্বলজ্বল করছে অতি সূক্ষ্ম পাথরের নাকফুল। মুখে আর কোনো প্রসাধনী নেই। আহামরি অত্যন্ত কোনো কিছু না থাকলেও মেয়েটির এই সামান্য রূপেই যেন অবিচল রইল ধ্রুবর দৃষ্টি। অভিভূতের মতো চেয়ে রইল সে। ধ্রুবর চাউনি দেখে পূর্ণতার অস্বস্তি হল। এলোমেলো পাতা ফেলে হাত দুটো এগোলো ধ্রুবর ঘড়ি থেকে ওড়না ছোটাতে। পূর্ণতা মনোযোগ দিয়ে সুতো ছাড়ানোর পুরোটা সময় ধ্রুব চেয়েই থাকল। পূর্ণতা ওড়না ছাড়িয়ে একবার ধ্রুবর দিক তাকালো। ছেলেটা এখনো হাত অমন উঁচু করে ধরে আছে, কেবলাকান্ত। পূর্ণতার হাসি পেল, চেপে রাখতে না পেরে মিটিমিটি হেসেও ফেলল। অমনি গালের পাশের গর্তটা মাথা তুলল। তৎক্ষণাৎ ধ্রুবর বুক কেমন অদ্ভুতুরে বিট করল। পূর্ণতা আর দাঁড়াল না, ত্রস্ত পায়ে প্রস্থান নিল। এক প্রকার পালিয়ে গেল ধ্রুবর সম্মোহনী দৃষ্টির কবল থেকে। হা করে চেয়ে থাকল ধ্রুব। মনোযোগ দিয়ে পূর্ণতার প্রতিটি কদম মেপেছে সে। ধ্রুব ঢোক গিলে বুকে হাত রাখল। এমন দ্রিম দ্রিম শব্দ হচ্ছে কেন এখানে? কিসের সংকেত এটা? মেয়েটিকে? কোনো মেয়ে? পাশ থেকে হঠাৎ আওয়াজে চমকে উঠল ধ্রুব। এতক্ষণের বিমোহিত ধ্যান ছুটে গেল। ঘাড় ফেরাতেই দেখল হৃদ কপাল কুঁচকে চেয়ে আছে। ভ্রু উঁচিয়ে বলল, কোন মেয়ের কথা বলছিস? হৃদের কণ্ঠে বিস্ময়। ধ্রুব গলা ঝেড়ে বলল, কই, কোন মেয়ে? আমি স্পষ্ট শুনলাম মেয়ে নিয়ে কিছু বলছিলি। তোর কানের ডাক্তার দেখানো উচিত। আর তুই এখানে কি করছিস? তোকে না স্টেজের পেছনের দিকটার দায়িত্ব দিলাম আমি? হয়েছে তোর কাজ। হৃদ সন্দেহী চোখে তাকালো। কি ব্যাপার? কথা কাটাচ্ছিস যে? রহস্য রহস্য গন্ধ পাচ্ছি মামা। দেখি তো ভালো করে শুকে। হৃদ নাক এগোতেই ধ্রুব দুম করে ঘুষি বসালো।
হকচকিয়ে নাক চেপে ধরল হৃদ। আউচ, এটা কি করলি? ব্যথা পেয়েছি তো। ধ্রুব শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, পরের বার আজে বাজে জিনিস শুকতে গেলে নাকটা ফাটিয়েই দেব। যা কাজে যা। হৃদ চোখ মুখ ফোলালো, সামনে পা বাড়িয়ে আবার ফিরে এলো। ধ্রুব আশপাশ দেখছে। অমনি হৃদ কানের কাছে এসে গেয়ে উঠল, তলে তলে টেম্পু চালাও, আমরা কইলে হরতাল। ধ্রুব ভরকেছে। রেগে তাকাতেই হৃদ দৌড়ে পালালো। দাঁড়া তুই, খবর আছে তোর। হৃদ থামল না। সে প্রাণপণে ছুটে গেল। ধ্রুব হেসে ফেলল। মাথা চুলকে আবার তাকালো পূর্ণতার যাওয়ার দিকটায়। কি রকম একটা প্রেম প্রেম পাচ্ছে। পরমুহূর্তে নিজেই নিজেকে বোঝালো, এক দেখায় প্রেম হয় নাকি। কোথাও যাওয়ার জায়গা না পেয়ে পূর্ণতা মাঠের কোণার বেঞ্চে বসল। এখান থেকে প্যান্ডেল দেখা যাচ্ছে। বড় একটা স্টেজ, সামনে বসার জন্যে সারি সারি চেয়ার। পূর্ণতা চোখ ফিরিয়ে কোলের ওপর রাখা ব্যাগের দিক তাকালো। রূপকে কল দেবে ভেবে ফোন বের করতে যাবে, অমনি বেঞ্চের ওপর কেউ ধপ করে বসে পড়ল। পাশ ফিরল পূর্ণতা। রূপ রীতিমতো বুকে হাত দিয়ে হাঁপাচ্ছে। ঘামে ভিজে একাকার হয়েছে, সাথে মাথার চুলগুলোও এলোমেলো। পূর্ণতা উদ্বিগ্ন হয়ে বলল, কিরে, তোর এমন বিধ্বস্ত অবস্থা কেন? রূপ শ্বাস টেনে বলল, পানি আছে। পানি দে আগে। পূর্ণতা ব্যাগ থেকে পানির বোতল বের করে দিতেই ঢকঢক করে শেষ করল রূপ। মুখ মুছে ধাতস্থ হয়ে বলল, ভার্সিটির সামনে এত কুকুর থাকে। আল্লাহ, আমার জানটাই বের হয়ে যাচ্ছিল। গাড়ি থেকে কোনো মতে নেমেছি। ঢুকতে যাব, ওমা দুটো কালো কুকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে। তুই তো জানিস আমার কুকুরে কি মারাত্মক ভয়। সবাই আমায় এত বলে কুকুর দেখলে না দৌড়াতে, অথচ আমি প্রত্যেকবার সেটাই করি। আজকেও করলাম। আর ওই দুটো আমার পেছনে ছুটল। তারপর আচর টাচর কেটেছে নাকি? না না, তা কাটেনি। কতগুলো ছেলে দাঁড়িয়ে ছিল ওখানে, ওরা মিলে তাড়িয়ে দিয়েছে। তারপর আবার তোকে খুঁজে পাচ্ছিলাম না। সব মিলিয়ে আমি শেষ আজ। ভার্সিটির প্রথম দিন কুত্তার দৌড়ানি খাওয়ার এই অভিজ্ঞতা আমার স্মরণীয় থাকবে। পূর্ণতা হেসে উঠল। রূপও তাল মিলিয়ে হাসল। কথার এক ফাঁকে জিজ্ঞেস করল, বাসায় আজ কোনো অশান্তি হয়নি? পূর্ণতা দীর্ঘশ্বাস ফেলে বলল, না, হতেও হয়নি। যাক, ভাবলাম আজ আসতে পারিস না পারিস। একটা দিন অন্তত ওরা তোকে ছাড় দিল। আচ্ছা, ক্যান্টিন কোন দিকে? এখন আবার ক্যান্টিনে কেন? কেন মানে? তাড়াহুড়ায় আমি কিছু খেতে পেরেছি। আর ম্যাডাম পূর্ণতা, আমি খুব ভালো করে জানি যে আপনারও কিছুই খাওয়া হয়নি। অনুগ্রহ করে আসুন প্লিজ। উঠবি? খিদে পেয়েছে আমার। পূর্ণতা মুচকি হাসল। ওর সব মন খারাপের ওষুধ বাবা আর রূপ। চল। খাওয়া শেষে বের হতেই ওদের কানে এলো মাইক্রোফোনে অ্যানাউন্সমেন্ট। আশেপাশে ছড়ানো ছিটানো শিক্ষার্থীদের আসন গ্রহণ করতে আহ্বান করা হচ্ছে। অনুষ্ঠান শুরু হবে। বিশাল বড় আয়োজন। রং বেরঙের বেলুন লাগানো হয়েছে সমস্ত জায়গা জুড়ে। স্টেজের এক পাশে সাইড করে রাখা বড় সোফাগুলোতে প্রফেসররা বসে। স্টুডেন্টদের ভাগ করা হয়েছে 2-3টে সারিতে। নবীনদের জন্য পুরোটাই আলাদা সারি, আর বাকি স্টুডেন্টদের জন্য আলাদা। অনুষ্ঠানের একদম শুরুতে প্রিন্সিপাল স্টুডেন্টদের স্বাগতম জানালেন, সাথে অনুষ্ঠান শুরু করার অনুমতি দিলেন। পরপর মঞ্চে উঠল ধ্রুব,
পরনে ব্রাউন রঙের পাঞ্জাবি। অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব তার। ধ্রুবর চিকন ঠোঁটের কোণায় লেগে আছে সূক্ষ্ম হাসি। চুলগুলো একবার পেছনে ঠেলে ধ্রুব মাইক্রোফোনের সামনে দাঁড়ালো। শুরু হলো কিছু মেয়ের কানাঘুষা। ইয়ার হি ইজ সো হ্যান্ডসাম, হাউ কিউট হি ইজ, ওপস কি হাসি, হায় মে মার জওয়ান। শেষ কথাটা পূর্ণতার পাশের মেয়েটি বলেছে। সে মহাব্যস্ত ছিল এদিক ওদিক চেয়ে মিশরাকে খুঁজতে। এতক্ষণ মঞ্চের কোনো কিছুই খেয়াল করেনি। কথাটা শুনেই ভ্রু কোঁচকাল। মেয়েটির দৃষ্টি অনুসরণ করে মঞ্চে তাকাতেই চোখ দুটো কপাল ছুল। এত সেই ছেলেটা, একে কেন ডেকেছে? ইয়া আল্লাহ, এত দেখছি কিউটের ডিব্বারে পূর্ণা। রূপ মন্ত্রমুগ্ধ হয়ে চেয়ে আছে। পূর্ণতা মুখ বেঁকিয়ে বলল, কিউট না ছাই, কেবলাকান্ত। মেয়ে দেখলেই হা করে চেয়ে থাকে। রূপ অবাক হয়ে তাকালো। কি, এরকম একটা ছেলেকে তোর হাবলা মনে হচ্ছে? তা নয় তো কি, জানিস তখন। সব শুনে রূপ হা করে বলল, এত সিনেমার কাহিনী রে পূর্ণা। এত সুন্দর হ্যান্ডসাম ড্যাশিং একটা ছেলের ঘড়িতে তোর ওড়না আটকে গিয়েছিল। ইস, ওড়নাটা তো আমার হলেও পারত রে। রূপের হুতাশ দেখে পূর্ণতা ভ্রু গুটিয়ে বলল, পছন্দ হয়েছে, দুলাভাই বানাবো। না বাবা, একটা সামলাতেই হিমশিম খাচ্ছি। আর দরকার নেই। তবে তুই চাইলে বল, এত সুন্দর একটা ছেলেকে না হয় আমার দুলাভাই বানাবো। পূর্ণতা চোখ রাঙাতেই রূপ হুহা করে হেসে উঠল। পরপর ভেসে এলো সবার করতালির শব্দ। দুজনেই সচকিত হয়ে মঞ্চে তাকায়। হাতে একটা লম্বা লিস্ট নিয়ে উপস্থাপনা করছে ধ্রুব। তার নিরেট লহস্বর, সাবলীল উচ্চারণ, সব যেন মন ছুঁয়ে যাওয়ার মতো। পূর্ণতা মনোযোগ দিয়ে শুনছিল। এক একবার এক একটা পারফরমেন্স এর জন্যে এক একজনকে ডাকছে ধ্রুব। এরপর ডাকলো নাচের জন্যে দ্বিতীয় বর্ষের একটি মেয়েকে। সে নাচতে উঠলে ধ্রুব স্টেজের কোণায় গিয়ে দাঁড়ালো। আচমকা চোখ পড়ল পূর্ণতার দিকে। পূর্ণতা তাকানো ছিল। ধ্রুব তাকাতেই চোখাচোখি হল। অপ্রস্তুত হয়ে গুটিয়ে গেল পূর্ণতা। চটপট চোখ সরিয়ে অন্যদিক তাকালো। ধ্রুব চেয়েই আছে। সেই মেয়েটা না? হ্যাঁ, সেই মেয়েটাই তো। নবীনদের সারিতে বসা, মানে মেয়েটা প্রথম বর্ষের স্টুডেন্ট। ধ্রুব আর ভাবল না। এত মানুষের মধ্যে একটা মেয়ের দিক চেয়ে থাকা তার ইমেজের সঙ্গে যাচ্ছে না। তখন ওভাবে তাকিয়েছিল বলেই এখন নিজেকে বেহায়া মনে হচ্ছে। ধ্রুব মনোযোগ সরাতে পাঞ্জাবির পকেট হাতালো। কিন্তু ফোন নেই। ওহ, ফোন তো হৃদের কাছে। হ্যাঁ তো। বিরক্ত হয়ে স্টেজে যে মেয়েটি নাচ করছে তার দিক ফিরল। কিন্তু না, তার মতোই তার মনোযোগ বেহায়া। ঘুরে ফিরে কেন মেয়েটার দিকেই যাচ্ছে। আচ্ছা, ঝামেলা তো। ধ্রুব মঞ্চ থেকে নেমে যাবে ভাবল। এর আগেই মেয়েটির নাচ শেষ। তার মানে আবার অন্য কাউকে ডাকতে হবে। মাঝখান থেকে হুট করে হৃদ এসে মাইক হাতে নিল। ধ্রুব থেমে গেল। হৃদ আমোদে কণ্ঠে বলল, অনেক তো উপস্থাপনা হলো, এবার আমাদের হিরোর একটা গান শুনলে কেমন হয়? সঙ্গে সঙ্গে হইচই বেঁধে গেল দর্শক সারিতে। তারা গান শুনতে আগ্রহী। ধ্রুবর মেজাজ গিয়ে পড়ল হৃদের ওপর।
এটার কোনো মানে আছে? হৃদ ধ্রুবর গোটানো ভ্রু পাত্তা দিল না। সে হৈ হৈ করতে করতে গিটার এনে হাতে দিল ধ্রুবর। ফিসফিস করে বলল, একটা খারাপ গান গাইস মামা, নতুন মেয়েগুলো সব তোর প্রেমে হুমড়ি খেয়ে পড়লে আমাদের কি হবে? ধ্রুব হেসে ফেলল। হৃদ পাল্টা হেসে বলল, অল দ্য বেস্ট। গিটার হাতে মাইক্রোফোনের সামনে এলো ধ্রুব। দু আঙ্গুল দিয়ে গিটারের তারে টুং একটা শব্দ তুলে আর চোখে একবার পূর্ণতার দিক তাকালো। মেয়েটা উৎসুক চোখে চেয়ে আছে। ধ্রুব মুক্ত শ্বাস ফেলে গলা ছেড়ে গান ধরল। সকাল থেকে এক মিশ্র অনুভূতি ধ্রুবকে তাড়া করছিল। পূর্ণতাকে দেখার পর থেকেই কেমন অদ্ভুত টান উকি দিচ্ছে মনে। তার সাথেও কি ঘটে গেল? লাভ অ্যাট ফার্স্ট সাইট। ধ্রুব বরাবর ভালো গান গায়। অমায়িক কণ্ঠ তার, একদম স্বচ্ছ। একজন সুদর্শন যুবকের প্রতি ফুটবল হতে সময় লাগে না, সাথে সে যদি ভালো গান জানে তবে তো শোনায় সোহাগা। ধ্রুব আজ গানের মধ্যে সমস্ত আবেগ ঢেলে দিয়েছে। তার মানস্পটে ভাসছে পূর্ণতা, মায়া মায়া মুখটা। মেয়েটা তো সামনেই বসে আছে। তাহলে এসবের মানে কি? সবার তালির বর্ষণে ধ্যান ভাঙল পূর্ণতার। এতক্ষণ মুদে ছিল ধ্রুবর গানের মধ্যে। কি সুন্দর গলা, কি দারুণ সুর। অনুষ্ঠান শেষে নবীনদের ফুল দেয়া হবে। আর দায়িত্ব পেয়েছে দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের ওপর। একটা টকটকে গোলাপ আর শুভ্র রজনীগন্ধা সুতোয় বেঁধে বিতরণ করা হচ্ছে। একটা সময় একজন এসে পূর্ণতার হাতে ফুল দিল। পূর্ণতা সাথে সাথে গোলাপ আলাদা করে রূপের হাতে ধরিয়ে দিয়ে রজনীগন্ধা রেখে দিল নিজের কাছে। ধ্রুব এদিকেই চেয়েছিল। ব্যাপারটায় বেশ বুঝল পূর্ণতার পছন্দের ফুল রজনীগন্ধা। অনুষ্ঠান শেষ। আগামীকাল থেকে ক্লাস শুরু হবে। পূর্ণতা আর রূপ বাইরে এসে দাঁড়াল। মিশরাকে দেখলাম না যে আজ। এসেছিল তো। সকালে একবার দেখেছিলাম, তারপর আর দেখিনি। হয়তো বাসায় চলে গিয়েছে। রূপ মুখ কুঁচকে বলল, কি জানি। যা আড্ডাবাজ মেয়ে, দেখ কোথাও আড্ডায় ব্যস্ত। তোর মতো কপাল যদি ওর হতো, বেশ হতো, মজা টের পেত তখন। পূর্ণতা উদাস হেসে বলল, ওর কপাল আমার থেকেও খারাপ। আমি তো তাও নিজের বাবাকে বাবা বলে ডাকতে পারি। দিন শেষে তার মুখে ভালোবাসার ডাক শুনতে পারি। কান্না পেলে বাবার বুকে মুখ লুকাতে পারি। কিন্তু মিশু, ও তো নিজের বাবা থাকা সত্ত্বেও তার কাছে যেতে পারে না, বাবা বলতে পারে না। এর থেকে বড় দুঃখ আর কি হয় বলতো? রূপ দুহাত ওপরে তুলে বলল, জানি না বাবা। আপনার মতো এত মহৎ ভাবনা চিন্তা আমার মাথায় আসে না। তবে ওরা দুই মা মেয়ে তোর সাথে যা করে আমি হলে। থাক না, ছাড় ওসব। ভালো মন খারাপ করতে চাইছি না। রূপ একটু থেমে বলল, চল তোকে এগিয়ে দেই। তুই শুধু শুধু অত দূর কেন যাবি? উল্টো রাস্তা। কথা না বাড়িয়ে চল। আর এরপর থেকে আমি তোকে এগিয়ে দিয়ে আসব। শুধু আসার সময়টা তোকে একটু ম্যানেজ করতে হবে। তোর ছোট মা যে তোকে বাড়ির গাড়ি ব্যবহার করতে দেয় না সে আমার জানা আছে। আচ্ছা বেশ, তবে এখন দরকার নেই। বাবা এসেছেন, গাড়ি পাঠাতে পারে। বলতে না বলতেই আশরাফের গাড়ি এসে দাঁড়ালো। ভেতরে ড্রাইভার দেখে রূপ বলল, বাহ, বলতে না বলতেই হাজির।
এ গাড়ি না পঙ্খিরাজ। আচ্ছা তুই যা তাহলে। আমি আমার ড্রাইভারকে কল করে ডাকি। ঠিক আছে, সাবধানে যাস। তুইও। পূর্ণতার গাড়ি চলে যেতেই রূপ ফোন বের করে কল দিল তার ড্রাইভারকে। হঠাৎ পেছনে থেকে কেউ ডেকে ওঠে, এই মেয়ে, শোনো। রূপ ভ্রু কুঁচকে পেছনে ফিরল। ধ্রুবকে দেখতেই ভাঁজ টান টান হলো। চকচক করে উঠল চেহারা। ধ্রুবর ওপর প্রথমে একটা ছোটখাটো ক্রাশ খেয়েছিল, গান শুনে সেটা মহামারী আকার ধারণ করেছে। কিন্তু ধ্রুব ওকে কেন ডাকবে? নিশ্চিত হতে শুধালো, আমাকে বলছেন? হৃদ মাঝখানে ফোড়ন কেটে বলল, এখানে তো আর কোনো মেয়ে নেই। যদি তুমি মেয়ে হয়ে থাকো তবে তোমাকেই ডেকেছি, আর যদি অন্য কিছু হও তো সেটা আলাদা ব্যাপার। রূপ নাক মুখ কোঁচকাল। মৃদু চটে বলল, অন্য কিছু হব মানে? আমাকে দেখে আপনার মেয়ে মনে হচ্ছে না। হৃদ বলল, হচ্ছিল। এখন হচ্ছে না। এখন হচ্ছে না মানে? হৃদ কিছু বলতে গেলে ধ্রুব থামিয়ে দিল। আহ হৃদ, থামো। হৃদ থেমেছে, তবে তীক্ষ্ণ চোখে সে রূপকে দেখে নিল একবার। ধ্রুব রূপকে বলল, একটু আগে তোমার সাথে যে মেয়েটা ছিল ওর নাম কি? রূপ অবাক হল। হৃদ একটা প্রবল ঝটকায় ঠোঁট আলাদা করে ফেলল। হা করে চেয়ে থাকল ধ্রুবর দিক। ধ্রুব যেচে পড়ে একটা মেয়ের নাম জানতে চাইছে। হৃদ কতক্ষণ বিশ্বাসই করতে পারল না। দুজন মানুষ এমন গোল গোল চোখে চেয়ে থাকায় ধ্রুবর অস্বস্তি হচ্ছে। সে জিভ দিয়ে ঠোঁট চেটে এদিক ওদিক তাকানোর ভান করল। এমনিতেই সে মেয়েদের সাথে কথা বলতে পারদর্শী নয়, আর জুনিয়রদের সাথে তো একেবারেই কথা বলে না। অথচ এসেছে পূর্ণতার নাম জানতে। বাধ্য হয়েই এসেছে। কিন্তু এই মেয়ে এমন ভাবে তাকিয়ে আছে যেন কি নাকি। আর এই হৃদ, সে তো এক কাঠি ওপরে। ধ্রুব বিরক্ত হয়ে হৃদের পেটে গুঁতো দিল। হৃদ তৎক্ষণাৎ মুখটা বন্ধ করে রূপের দিক ফিরল। এই মেয়ে, একটা নাম বলতে এত সময় লাগে তোমার? দেখে মনে হচ্ছে বিয়েতে মতো আছে কিনা সেটা জানতে চেয়েছে। মেজাজ বিগড়ে গেল রূপের। কটমট করে হৃদের দিক তাকালো। এই ছেলের কথাবার্তা মেজাজ খারাপ করার মতোই। ধ্রুব হঠাৎ পূর্ণতার কথা জিজ্ঞেস করাই অবাক হয়েছে ঠিক। ভাবছিল কিছু বলা ঠিক হবে কিনা, তাই বলে এই ছেলের এভাবে বলতে হবে। রূপ তেজ দেখিয়ে বলল, বলবো না নাম? কি করবেন? হৃদ বিস্মিত কণ্ঠে বলল, কি করব মানে? এই আমরা না তোমার সিনিয়র? সিনিয়রদের রেসপেক্ট দিতে হয় জানো না? দেখ ধ্রুব কি অভদ্র মেয়ে, আমাদের অসম্মান করল। রূপ ভুল ধরানোর ভঙ্গিতে বলল, আপনাদের নয়, শুধু আপনাকে। সরি টু সে, আপনাকে সিনিয়র হিসেবে সম্মানটা দিতে পারছি না। হৃদ রেগে গেল। দিতে পারছি না মানে? সিনিয়রদের র্যাগিংয়ের কথা শোনোনি? তেমন কিছুর ইচ্ছে আছে নাকি? জানো না তো আমরা কি জিনিস? রূপ পাল্টা রাগ দেখালো। হ্যাঁ হ্যাঁ জানি জানি, আপনারা তো ওটাই পারেন, জুনিয়রদের অসহায় পেয়ে অত্যাচার চালান। ভালোই জানা আছে আমার। দেখেছিস ধ্রুব কি ঝগড়ুটে মেয়ে? কি বললেন? আমি ঝগড়াটে? চুপ করবে তোমরা? ধ্রুব চেঁচিয়ে উঠল।
রূপ হৃদ থেমে গেল দুজনেই। রূপের উচালো আঙুলটা ভেঙে নেমে এলো বুকের কাছে। ধ্রুব মুখ ফুলিয়ে শ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, আমি একটা সামান্য নাম জানতে চেয়েছি। তোমার বন্ধুর ফোন নম্বর চাইনি যে তোমাকে এত হেজিটেট করতে হবে। আর হৃদ, তুই কি শুরু করেছিস? একটা জুনিয়র মেয়ের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করছিস? হৃদ চোখ বড় করে বলল, আমি ঝগড়া করেছি? ঝগড়ুটে তো এই মেয়েটা। রূপ দুই ভ্রু উঁচিয়ে বলল, আবার আবার আপনি আমায় ঝগড়ুটে বললেন? ওকে ফাইন। রূপ ধ্রুবর দিক তাকালো। শুনুন, আপনি যদি আমাকে পার্সোনালি কথাটা জিজ্ঞেস করতেন তাহলে আমি শুধু ওর নাম কেন, ওর সাথে সাথে আমার নাম, আমার বাবার নাম, মায়ের নাম সব বলে দিতাম। কিন্তু আপনি যেহেতু আপনার সাথে এই ম্যানার্সলেস পুরো ঢ্যাঁড়সটাকে নিয়ে এসেছেন, তাই আমি আপনাকে কিচ্ছু বলবো না। কিচ্ছু না মানে কিচ্ছু না? হুহ। হৃদকে ভেঙচি কেটে হনহন করে হেঁটে গেল রূপ। হৃদ চোখ পিটপিট করে ধ্রুবকে শুধালো, মেয়েটা ম্যানার্সলেস বুড়ো ঢ্যাঁড়স কাকে বলল ধ্রুব? ধ্রুবর নিরুদ্বেগ জবাব, তোকে। ও আচ্ছা। সতর্ক হতেই বলল, কি আমাকে? এই মেয়ে, এই তোমার সাহস তো কম না আমাকে ঢ্যাঁড়স বলা? তুমি জানো আমার মা আমাকে এখনো খোকা বলে ডাকে, আর আমাকে তুমি বুড়ো বললে? তোমাকে দেখে নেব আমি অভদ্র, পাজি, ফাজেল। হৃদ কথাগুলো চিল্লিয়ে বলল, কিন্তু রূপের কান অবধি পৌঁছালে তো? তার টিকিটাও নেই এখানে। হৃদ আহত হয়ে ধ্রুবর দিক ফিরল। দুঃখী দুঃখী মুখ করে বলল, দেখলি ধ্রুব, দেখলি কি বলে গেল শুনলি? আমাকে দেখতে কি বুড়ো বুড়ো লাগে? কত মেয়ে ঘোরে আমার পেছনে জানে মেয়েটা। আমি ভাবছি অন্য কথা। ধ্রুবর কণ্ঠ সিরিয়াস। হৃদ আগ্রহী হয়ে জিজ্ঞেস করল, কি কথা? একটা বুড়ো ঢ্যাঁড়স কিনা আমার বন্ধু? ছি, মান ইজ্জত কিচ্ছু রইল না আমার। হৃদ হা করে বলল, তুইও বেটা? ধ্রুব শব্দ করে হেসে উঠল হৃদের চেহারা দেখে। হৃদ মুখ ফোলালেও পরমুহূর্তে হাসল সেও। হঠাৎ কিছু মনে করার ভঙ্গি করে বলল, আচ্ছা ওয়েট ওয়েট, আমাকে একটা কথা বল, তুই হঠাৎ একটা মেয়ের খোঁজ কেন করছিস? হুট করে তোর হলোটা কি? ধ্রুব আমতা আমতা করে বলল, আসলে আসলে মেয়েটাকে চেনা চেনা লাগছিল। হৃদ গেয়ে উঠল, চেনা চেনা লাগে তবু অচেনা। ভালোবাসো যদিও কাছে আসো না। ধ্রুব চোখ রাঙালো, চুপ কর ইডিওট। হৃদ কাঁধ উঁচু করে বলল, ওকে। পরমুহূর্তে বেসুরো গলায় গাইল, আমি ছুঁয়ে দিলেই সব দুঃখ হয়ে যায়, আবার কিছু বললেই দোষ হয়ে যায়। কিন্তু আমি দোষী না, কাছে না ডাকলে আসি না। ধ্রুব বিরক্ত হয়ে বর্গীয় শব্দ করল। পূর্ণতার নাম জানতে না পেরে তার মন অল্পস্বল্প খারাপ হয়েছে। কিছুক্ষণ নিখুঁতভাবে ভাবল সে। কিছু একটা মনে পড়তেই ঠোঁটের বাম দিকের কোণাটা সূচালো হলো। নাম কেন, মেয়েটার কাছাকাছি থাকার ও একটা দারুণ উপায় সে পেয়েছে। এবার শুধু কালকের অপেক্ষা। লম্বা সোফাটায় সবে মাত্র গা এলিয়ে বসলেন আশরাফ। আজ একসঙ্গে দুটো মিটিং পড়েছে, সাথে বাইরে রোদের অসহনীয় তাপমাত্রা। শরীর আর শরীর নেই। গলাটাই ঢিলে করে বললেন, সায়রা, এক গ্লাস পানি নিয়ে এসো। সায়রা পানির গ্লাস হাতে হাজির হলেন। থমথমে চেহারা তার। আশরাফের হাতে কোনো রকমে গ্লাস ধরিয়ে দিয়ে হাঁটা দিতেই আশরাফ প্রশ্ন ছুড়লেন,
কিছু হয়েছে? সায়রা দাঁড়িয়ে পড়লেন, পেছনে না ঘুরে জবাব দিলেন, নতুন করে আর কি হবে? তার স্বরে রাগের আভাস। আশরাফ বললেন, তোমার কথা ঠিক বুঝলাম না। সায়রা তাকালেন, দৃপ্ত কণ্ঠে বললেন, বুঝেও না বোঝার ভান করলে আমার কিছু করার আছে কি? আশরাফ মুখ কোঁচকালেন বিরক্ত হয়ে। এতবার এক প্রশ্ন করার শক্তি নেই শরীরে। ক্লান্ত লাগছে। পানিতে চুমুক দিলেন। তার নিরুদ্বেগ ভঙ্গিমা পছন্দ হয়নি সায়রার। সকাল থেকে চটে থাকা সে এবার মারাত্মকভাবে চটলেন। অতঃপর উঁচু কণ্ঠে বললেন, এই বাড়িতে আমি আসলে কি হিসেবে আছি আশরাফ? আর আমার মেয়ে ওই বাকি। বাড়িতে আমরা বোধ হয় তোমাদের আশ্রিতা। তোমার কাছে তো তোমার নিজের মেয়েটাই সব, তাই না? আশরাফ ভ্রু কোঁচকালেন। এসব কি কথা সায়রা? কি বলতে চাইছো তুমি? আর কি বলার বাকি আছে? কি বা বাকি রেখেছো তুমি? দিনে দিনে আমাকে তুমি বুঝিয়ে দিচ্ছ যে মিশ্রা তোমার কেউ নয়। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছ তোমার দুই মেয়ের মধ্যে টেনে দেয়া তফাতের রেখা। এই যে আজ তুমি আসবে, আমাকে বা মিশুকে একবারও বলেছিলে? না, বলনি। বলবে কেন? কে হই আমরা তোমার? তোমার আপন তো পূর্ণতা। তাই ও ঠিক জানে। যখন বাড়িতে থাকো তখন প্রত্যেক দিন রাতে নিজের মেয়ের ঘরে গিয়ে তার কপালে চুমু দাও, মাথায় হাত বোলাও, তার গায়ে কাঁথা টেনে দিয়ে আসো। কি ভেবেছ আমি দেখিনি? দেখেছি। অথচ আমার মেয়েটার রুমের আশপাশেও তোমাকে যেতে দেখি না। ওসব কথা না হয় ছেড়ে দিলাম, কিন্তু আজ আজ ওদের দুজনারই ভার্সিটির প্রথম দিন ছিল, তাই না? অথচ তুমি কি করলে? তুমি নিজের মেয়েকে সাথে করে নিয়ে গেলে, কিন্তু আমার মেয়ের কথাটা একবারও জানতেও চাইলে না। ও কোথায় আছে, কি করছে জিজ্ঞেস অবধি করলে না। কেন আশরাফ? কেন সবসময় সব অবহেলা আমার মেয়ের জন্যে তুলে রাখো তুমি? কেন এতটা অন্যায় করো তুমি ওর সাথে? বিয়ের সময়ে বলেছিলে যে ওদের দুজনকে কখনোই তুমি আলাদা চোখে দেখবে না, তাহলে আজ এগুলো কি হচ্ছে? সায়রা চেঁচিয়ে উঠলেন। রাগে শরীর জ্বলছে তার। আশরাফ বসা থেকে দাঁড়িয়ে গেলেন। রেগে কিছু বলতে গিয়েও থেমে শান্ত করলেন নিজেকে। প্রথমত, আমি যে আসব সেটা তোমার আর মিশুর মতো পূর্ণতাও জানতো না। দ্বিতীয়ত, মিশুর সাথে আমার ইঞ্চি ইঞ্চি দূরত্ব মিশুই তৈরি করেছে, আমি নই। তৃতীয়ত, আমি কখনোই ওকে পূর্ণতাকে থেকে আলাদা চোখে দেখিনি। সবসময় বাবার মতো ওকে বুকে আগলে রাখতে চেয়েছি। কিন্তু মিশুই আমার থেকে দূরে দূরে থেকেছে। বাসায় আসা মাত্র পূর্ণতা বাবা বলে বুকে ঝাঁপিয়ে পড়ত, আরও পর্দার আড়ালেই দাঁড়িয়ে থেকেছে। সেসব তোমার স্বচক্ষে দেখা। মিশুকে কাছে ডাকলেও ও কখনো আসেনি। আর আজকের গোটা বিষয়টাই আমি ভুলে বসেছিলাম। কারণ আমি ঘরে বসে এসির বাতাস খেয়ে দুই মেয়ের পার্থক্য করি না। আমি একটা ব্যবসা সামলাই। সেসব নিয়েই আমাকে ব্যস্ত থাকতে হয়, যার দরুন পৃথিবীর এ টু জেড সব কিছু মনে রাখা হয়ে ওঠে না। আমি আগে জানলে অবশ্যই ওদের দুজনকে একসঙ্গে নিয়ে যেতাম। কিন্তু তাও আমি মিশুকে কল করেছিলাম। ও কি করেছে জানো? আমার মুখের ওপর লাইন কেটে দিয়েছে। আমি ওকে মেয়ে মেনে নিলেও ও আমাকে বাবা হিসেবে মেনেছে কিনা সে খবর তুমি রেখেছ। দূরত্ব যদি ও নিজেই বাড়াতে চায়, আমার এখানে কি করার আছে? বলতে পারো। সায়রা নিশ্চুপ। তার উত্তর করার মতো একটা কথাও জিভের ডগায় নেই। হবেই বা কি করে? আশরাফের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সত্যি। মিশ্রাই আশরাফের থেকে দূরে থেকেছে।
আশরাফ ডেকেছে, কোলে নিতে চেয়েছে, কিন্তু পালিয়ে বেরিয়েছে মেয়েটা। কখনো কখনো আশরাফ বাড়ি ফিরেছে শুনলে রুম আটকে বসে থেকেছে, উকি অবধি দেয়নি। আশরাফ আবার বলতে শুরু করলেন, তবে একটা কথা কি জানো সায়রা, বারবার আমার মেয়ে তোমার মেয়ে এই শব্দগুলো উল্লেখ করে তুমি নিজেই আমাকে বুঝিয়ে দিচ্ছ যে তোমার কাছে ওদের কার জায়গা কি রকম। আমি বিয়ের সময় তোমাকে কথা দিয়েছিলাম পূর্ণতা আর মিশুকে কোনো দিন আলাদা চোখে দেখব না। একই রকম কথা তুমিও দিয়েছিলে আমাকে। আমি আমার কথা পালন করার সম্পূর্ণ চেষ্টা করলেও তুমি আদৌ করেছিলে নাকি করছো? তুমি কখনোই পূর্ণতাকে নিজের মেয়ে মানতে পারোনি। তোমার কাছে পূর্ণতার একটাই পরিচয়, সতীনের মেয়ে। তোমার হাতে ওকে তুলে দিয়ে নিশ্চিন্ত মনে বাড়ি থেকে বেরিয়ে যাই। মাস শেষে ফিরে এসে দেখি মেয়ের গায়ে দাগে ভর্তি। কেন? বলো কেন? আশরাফের চিৎকারে সায়রা কেঁপে উঠল। আশরাফ শান্ত মানুষ, তার উঁচু কণ্ঠের সঙ্গে সায়রার পরিচিতি খুব কম। পূর্ণতা আমাকে কোনো দিন তোমার বিরুদ্ধে একটা অভিযোগ করেনি। ও সব সময় বলেছে ও ভালো আছে, তুমি ওকে খুব আদর করছো। আমি প্রথম মেনে নিয়েছিলাম যে আমি ভুল করেছি। তোমার প্রত্যেকটা কথাই প্রমাণ করে তুমি আসলেই পূর্ণতার সৎ মা। আর তোমার মেয়ে মিশ্রা, সে তো আরো এক কাঠি ওপরে। আজ স্কুলে পূর্ণতাকে ইটের টুকরো মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, তো কাল ধাক্কা দিয়ে ডোবায় ফেলে দিয়েছে। আর সেসব নিয়ে শাসন করতে এলেই তোমরা ভেবে নিতে আমি ওর নিজের বাবা নই। তাই এমন করছি। আগে নিজেদের অন্যায়গুলোকে স্বীকার করে সেগুলো শুধরাতে চেষ্টা করো, তারপর অন্যকে ন্যায় অন্যায় নিয়ে জ্ঞান দিতে আসবে, বুঝেছ? আশরাফ লম্বা পা ফেলে হেঁটে গেলেন সিঁড়ির দিক। সায়রা রাগে হিসহিস করছে, দাঁতের সঙ্গে দাঁত লেগে এসেছে তার। এই পূর্ণতা মানে আস্ত একটা অভিশাপ তার জীবনে। এই মেয়ের জন্যে এখনো কথা শুনতে হয়। আগেও হয়েছে। তার কি দোষ? সৎ মেয়ে নিয়ে সংসার করতে হবে এটা কি আগে জানতো? নিয়তির নিদারুণ খেলাও বলিহারি। মিশরার বয়স যখন 3 বছর, তখন মিশরার বাবার পরকীয়ার কথা প্রথম জানতে পারেন সায়রা। মেয়েকে সাথে নিয়ে বাবার বাড়ি চলে এসেছিলেন অভিমান করে। ভেবেছিলেন তার স্বামী বাধা দেবে, অন্তত মেয়ের টানে হলেও ফেরত নিতে যাবে। কিন্তু তা হয়নি। বরং সেই জায়গায় 2 মাস পরেই ডিভোর্স পেপার পাঠিয়ে দিলেন। সায়রার তখন অকুল পাথারে ডুবে মরার দশা। সংসারটা ভাঙতে চাননি উনি, কিন্তু শেষ রক্ষা হয়নি। তালাক নামায় সই করতে না করতেই তিনি সেই মেয়েকে বিয়ে করে ঘরে তুললেন। আর সায়রার পার্মানেন্ট গন্তব্য হয়ে উঠল বাবার বাড়িটা। মেয়েটা কতদিন কেঁদে কেঁদে বায়না ধরেছে বাবার কাছে যাবে। সায়রা রেগে মেগে মেরেছে, চর থাপ্পড় দিয়েছে, সাথে নিজেও কেঁদেছে, কিন্তু ভাগ্য বদলায়নি। মেয়ের অল্প বয়স বলে সায়রার বাবা ঠিক করলেন আবার বিয়ে দেবেন ওনাকে। সম্বন্ধ দেখা শুরু হলো, কিন্তু এক মেয়ের মাকে বিয়ে করবে আপোষে। আশরাফের মাও তখন ছেলের জন্যে পাত্রী খুঁজছিলেন। ঘটকের সাহায্যে সায়রাদের বাড়ি বিয়ের প্রস্তাব পাঠালেন। তার বাবা এক বাক্যে মেনে নিলেন সেও। ভাবলেন এবার হয়তো একটা আশানুরূপ সংসার পাবেন। কিন্তু বাসর রাতেই সব পাল্টে গেল। সে রাতে প্রতিটি মেয়ে স্বামীর ভালোবাসায় সিক্ত হয়। স্বামীরা স্ত্রীদের হাতে দামি গিফট তুলে দেয়, অথচ সেখানে আশরাফ তার হাতে তুলে দিলেন পূর্ণতার ছোট্ট হাতটা। পূর্ণতার বয়স তখন 4 বছর 3 মাস।
আশরাফ বললেন, আজ থেকে তুমিই ওর মা। এই একটাই ছিল বাক্যলাপ তার। পূর্ণতাকে কোলে তুলে দিয়ে রুম ছেড়ে বেরিয়ে গেলেন। আর ফিরলেন না আশরাফ। দুঃখে কষ্টে সায়রা হাউমাউ করে কাঁদলেন। এ সংসারেও বুঝি সুখ মিলল না তার। পূর্ণতার ছোট কোমল মন অত কিছু বোঝেনি। সারা বিয়েতে সে মা পাওয়ার আনন্দে মেতে ছিল। সেই মাকে কাঁদতে দেখে অস্থির হয়ে আধো বুলিতে যখন জিজ্ঞেস করল, কাঁদছো কেন নতুন মা? সায়রার ক্ষোভটা হঠাৎই বর্তালো পূর্ণতার ওপর। সেই প্রথম মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন মাটিতে। পূর্ণতা কেঁদে উঠল ব্যথা পেয়ে। কান্না শুনে আশরাফ, তার মা, চাচা সচাচি এরা ছুটে এলেন। পূর্ণতাকে কান্নার কারণ জিজ্ঞেস করতেই বাচ্চা মেয়েটা সত্যি কথাই বলল। আশরাফ রেগে গেলেন। দাদু হুতাশ শুরু করলেন, কি মেয়ে আনলাম আশরাফ, প্রথম দিনেই আমার নাতনিকে মারল। আশরাফ ও যাচ্ছে তাই শোনাল। পূর্ণতার জন্যেই তাকে আনা, কানের মধ্যে ঢুকিয়ে দিল সে কথা। মেয়ের যত্নে হেরফের হলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবেন সেই হুমকিও দেয়া হল। অপমানে জর্জরিত হয়ে সমস্ত রাত হাহাকার করে পার করলেন সায়রা। মিশ্রা তখন ছিল নানা বাড়িতে। পরে আশরাফ গিয়ে নিয়ে আসে। আশরাফ তার ধারে কাছে ঘিসতেন না। কারণটা তহমিনার প্রতি অগাধ ভালোবাসা হলেও সায়রা ভেবে নিলেন পূর্ণতার জন্যে হয়েছে। আশরাফের সাথে তার যোজন যোজন দূরত্বের অংশীদার করলেন পূর্ণতাকেই। সায়রার সহ্যই হয় না পূর্ণতাকে। শুধু ভাবতেন, এই মেয়ে না থাকলেই আজ সংসারটা শান্তির হতো। সেই অসহ্য ভাব পূর্ণতার ওপর আজও রয়ে গেছে। মেয়েটাকে দেখলেই তার রাগ হয়, দেহ জ্বলে, ইচ্ছে করে মেরে ফেলতে, খুন করতে। পূর্ণতা বাড়িতে ঢুকেছে কেবল। সায়রাকে থম মেরে দাঁড়ানো দেখে সেও দাঁড়িয়ে পড়ল। সায়রার গায়ের রক্ত টগবগ করে ফুটে উঠল ওকে দেখে। ক্রোধের কালো কাক ঝাঁপ দিল পূর্ণতার ওপর। মনে কানে একটা কথাই বাজল, সব কিছুর জন্যে দায়ী ও। সব কিছুর জন্যে। সায়রার অগ্নিমূর্তি দেখে ঘাবড়েছে পূর্ণতা। এই রূপ তার পরিচিত। সে কি আবার কোনো ভুল করেছে? ছোট মা রেগে আছে কেন? ভয় ভয় শুধালো, কিছু হয়েছে ছোট মা? সায়রার হিংস্র চোখ দুটো দপ করে জ্বলে উঠল। হিতাহিত জ্ঞান যেন খুইয়ে ফেললেন। হাতের কাছে কাচের ফুলদানি রাখা ছিল। রেগে মেগে সেটাকেই ছুঁড়ে মারলেন পূর্ণতার গায়ে। পূর্ণতা প্রচণ্ড হকচকাল। কাচের ফুলদানিটা এসে বাম বাহুতে লেগে আছড়ে পড়ল ফ্লোরে। বিকট শব্দ হল। ব্যথায় কুঁকড়ে গেল পূর্ণতা। হাতের হাড়গোড় যেন ভেঙে যাচ্ছে। আর্তনাদ করে চেপে ধরল হাতটা। জামার হাতার ভেতরে পাচ্ছে তরল কিছু গড়িয়ে পড়ার স্পর্শ। রক্ত বের হয়েছে এর মানে। পূর্ণতা ছোট থেকেই নম্র। নিঃশব্দে কেঁদে ফেলল সে। এদিকে সায়রার গালে ঠাটিয়ে চর বসালেন আশরাফ। শব্দ পেয়ে পূর্ণতা তাকাল। পরপর আরো দুটো চর মারলেন তিনি। সায়রার বিস্ফোরিত দৃষ্টি তোয়াক্কাই করলেন না। তোমার এত বড় সাহস! আমারই বাড়িতে তুমি আমার মেয়ের গায়ে হাত তোলো। এ বাড়িতে তোমার জায়গা পূর্ণতার কারণেই হয়েছিল, সেটা বারবার কেন ভুলে যাও তুমি? আমার মেয়ের জন্যে যদি তোমাকে এ বাড়িতে নিয়ে আসতে পারি, ঠিক তেমন ভাবেই মেয়ের জন্যেই বাড়ি থেকে বের করেও দিতে পারব। ভবিষ্যতে এমন কাজ করার দুঃসাহস দেখিও না সায়রা। তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝেছ তুমি? আশরাফ ক্রুদ্ধ কণ্ঠে আওড়ালেন। কাঁপছে তার শরীর। যে মেয়ের গায়ে কখনো ফুলের টোকাও দেননি তাকে এই মহিলা আঘাত করছে।
তাড়াহুড়ার একটি ভুল আজ তাকে শেষ করে দিল, সাথে মেয়েটাকেও। আশরাফ ছুটে গেলেন পূর্ণতার কাছে। সে হতভম্ব হয়ে বাবার দিক চেয়েছিল। আশরাফ অসহায় দৃষ্টিতে তাকালেন। ফ্লোর থেকে ধরে ধরে উঠিয়ে পূর্ণতাকে নিজের ঘরে নিয়ে গেলেন। মেয়েটার এমন অবস্থার জন্যে নিজেকে দায়ী মনে হয়। নতুন মা এনে দাও, নতুন মা এনে দাও। দিনের পর দিন পূর্ণতার বেড়ে যাওয়া জেদটা পূরণ না করলেই কি হতো না। দু বাবা মেয়ে কি পারতেন না সারাটা জীবন নিজেদের আগলে কাটিয়ে দিতে? বাবা মেয়ের যাওয়ার দিক চেয়ে চোখের জল ছেড়ে দিলেন সায়রা। প্রথমবার স্বামীর হাতে মার খেয়ে স্তব্ধ সায়রা ওভাবেই দাঁড়িয়ে রইলেন। গলায় দড়ি দিয়ে যদি মরতে পারতেন, এই নরক সমান জীবন থেকে মুক্তি পেতেন হয়তো। কনুইয়ের ওপর থেকে অনেকটা জায়গা তারছা ভাবে কেটেছে। গলগল করে রক্ত পড়ছিল এতক্ষণ, তবু টু শব্দ পূর্ণতা করেনি। ঠিক এই অশান্তির ভয় সে পেত, পায় এখনো। তাই জন্যেই কোনো দিন আশরাফকে জানায়নি কিছু। সে চায়নি বাবা মায়ের মধ্যে ঝগড়া হোক, কাটাকাটি হোক, আর তার উৎস থাকুক সে। ছোট মাকে নিজের মা ভেবেই তো এসব চিন্তা করেছে। মায়েরা মেয়েদের মারতেই পারে, এ আর এমন কি? আশরাফের চোখ চিকচিক করছে। নিশ্চুপ ভাবে সে ব্যান্ডেজ বাঁধছে পূর্ণতার কাটা জায়গায়। হঠাৎ বললেন, কতবার তোমাকে বলেছি চলো আমার সাথে। এ বাড়িতে থাকলে তুমি শেষ হয়ে যাবে। এতদিন আন্দাজ করেছিলাম, আজ তো নিজের চোখে দেখলাম আমি। এভাবেই ও মারে তোমাকে, তাই না? পূর্ণতা হাসার চেষ্টা করল। কেউ আমাকে কষ্ট দেয় না বাবা, কেউ মারে না। তুমি শান্ত হও। ছোট মাকে ওভাবে না মারলেও পারতে। চুপ করো তুমি। এত মহান হতে যেও না মা। তোমার মহত্বকে কেউ মূল্য দেবে না, বরং সেটাকে তোমার দুর্বলতা ধরে নেবে। আমি কোনো কথা শুনতে চাই না, এবার তুমিও আমার সঙ্গে যাচ্ছ। পূর্ণতা মাথা নিচু করে ফেলল। এ বাড়ি ছেড়ে আমি কেন যাব বাবা? এটা আমাদের বাড়ি। বাড়ির প্রত্যেকটা জিনিসে আমার মায়ের ছোঁয়া আছে। আনাচে কানাচে মায়ের স্মৃতি মিশে রয়েছে। তুমি না বলতে। দেয়ালের এক একটা পেইন্টিং দেখিয়ে বলতে মা এঁকেছে, কাঁথাগুলো দেখিয়ে বলতে মা সেলাই করেছে। ঘরের আসবাব দেখাতে এটা আমি আর তোমার মা কিনেছিলাম বলতে না বাবা। তাহলে সেসব ফেলে আমি কেন যাব? এখানে থাকলে আমি মাকে অনুভব করি। মায়ের বিছানায় ঘুমালে আমার মনে হয় আমি যেন মায়ের কোলে ঘুমিয়েছি। তোমার সাথে চলে গেলে পাবো সেসব। পূর্ণতার যুক্তি ভিত্তিহীন, কিন্তু মেয়ের কান্নায় আবেগে আশরাফ নিজেও শব্দ করে কেঁদে উঠলেন। মানস্পটে তহমিনার প্রতিচ্ছবি ভাসছিল স্পষ্ট। অভিমান হলো, কেন এভাবে চলে গেল সে? এমন তো কথা ছিল না। একটা মানুষ চলে গিয়েছে, সাথে নিয়ে গেল তার জীবনের সব রং, সব আলো। পূর্ণতা উদ্বিগ্ন হয়ে বাবার চোখ মোছাতে গেলেই আশরাফ ওকে টেনে নিলেন বুকে। কাঁদতে কাঁদতে বললেন, আমাকে ক্ষমা করিস মা, আমি ভালো বাবা হতে পারিনি। পূর্ণতা কান্নার মধ্যেও হাসল। বিরোধিতা জানালো, কে বলেছে তুমি পৃথিবীর বেস্ট বাবা? ধ্রুবর মনে বসন্তের কোকিল ছোটাছুটি করছে। এ ডাল থেকে ও ডালে লাফাচ্ছে, ডানা ঝাপটাচ্ছে। শীষ বাজাতে বাজাতে আঙুলে চাবি ঘুরিয়ে ঘরে ঢুকল সে। সিঁড়ি দিয়ে উঠতে যেতেই ভেসে এলো একজন বৃদ্ধা নারীর কণ্ঠ। কি ব্যাপার ছোট মিয়া? হাওয়া অন্য রকম মনে হচ্ছে। ধ্রুব তাকালো। মানুষটাকে দেখেই হৈ হৈ করে বলল, আরে নানু তুমি, তুমি কখন এলে? আজকে দুপুরেই এলাম নানু ভাই। তোমাদের জন্যে বসে থাকতে থাকতে বুড়ো হাড়গোড়ে জং ধরে গিয়েছে।
গেছিলাম একটু ঘরে শুতে, বাইরে তোমার কথা টের পেয়েই না এলাম। তা কেমন আছো তুমি? ধ্রুব হেসে গিয়ে নানুর সামনে দাঁড়ালো, দুহাত মেলে দিয়ে বলল, একদম বিন্দাস। এই দেখো। তা তো থাকবেই। নাচতে নাচতে ঢুকলে দেখলাম। তা ব্যাপার স্যাপার কি? পরি টরি আছর করেছে নাকি? ধ্রুব শব্দ করে হেসে বলল, পরি নয় নানু, একটা জলজ্যান্ত মানুষ দেখেছি, শুভ্র সুন্দর রজনীগন্ধা। নানু অবাক কণ্ঠে বললেন, প্রেমে পড়েছ নাকি ছোট মিয়া? ধ্রুব ভ্রু গোটালো, তোমার কি মনে হচ্ছে নানু? মানে আমাকে দেখে কি মনে হয় আমি প্রেমে পড়েছি? হাজেরা খাতুন মাথা নাড়লেন, কণ্ঠ দৃঢ়। হচ্ছে। ধ্রুব অনিশ্চিতভাবে জিভ দিয়ে ঠোঁট ভেজাল। আসলেই কি প্রেমে পড়েছে? তাও এক দেখায়। হাজেরা খাতুন এগিয়ে এলেন, রান্নাঘরে একবার চোখ বুলিয়ে ফিসফিস করে শুধালেন, তা মেয়ে দেখতে কেমন? ধ্রুব হা করল, শব্দ ফোটার আগেই। হাজির হলেন সেলিনা। ধ্রুব, এত দেরি হলো কেন ফিরতে? মায়ের কথায় থেমে গেল ধ্রুব। হাজেরা খাতুন ও চুপ করে গেলেন। এসব তাদের নানি আর নাতির মামলা। এসবে মেয়েকে কেন জড়াবেন? দেরিতেই তো গেলাম মা, তাড়াতাড়ি আসবো কিভাবে? তাছাড়া আজ অনেক কাজ করেছি ভার্সিটিতে। তাও একটা কথা বাবা, তোমরা দুই ভাই যে রাজ্যের কাজ করো আমার তো মনে থাকে না। ভাইয়া ফেরেনি এত তাড়াতাড়ি। সে তো চ্যাম্পিয়ন, ট্রফি নিতে হবে না? বাড়ি ঘর মা বাপ গোল্লায় যাক, ক্রিকেট হলেই চলবে। ভাতও খেতে হয় না ওসব নিয়ে থাকলে। সত্যি বাবা, কি ছেলে বানিয়েছি আমি! কারো সাথে মেশে না, কথা বলে না, খালি খেলা খেলা আর খেলা। আমি তো ওকে পেটে নিয়ে খেলা দেখিনি। দেখব কি? ওসব বুঝিও না। তাও এমন ক্রিকেট পাগল হলো কি করে? সেলিনা হা হুতাশ করতে করতে আবার রান্নাঘরে ছুটলেন। রান্না শেষ হয়েছিল আগেই। মা আসবেন তিনি জানতেন না। একটু আগেই তার ভাই এসে দিয়ে গেলেন। 2 দিন থেকে চলে যাবেন আবার। নাতি আর মেয়েকে না দেখলেই তার মাস কাটে না। ওনার জন্যেই ঝাল ছাড়া আবার তরকারি বসিয়েছেন সেলিনা। বাড়িতে 2 কাজের লোক থাকলেও রান্না সেই করে। বাড়ির 3 পুরুষ সদস্যের কেউই বাইরের কারোর হাতের রান্না খেতে চায় না। আর নিজের ও সময় কাটে না বাড়িতে। তাই তার প্রধান কাজই হয় ইউটিউব ঘেঁটে নতুন নতুন পদ তৈরি করা। আর সেসব সবার আগে কাজের মেয়ে দুটো মানে বেনি আর রাহেলাকে খাইয়ে মন্তব্য শোনা। ওরা যখন খেয়ে বলে, দারুণ। তারপর বাকিদের খেতে দেন সেলিনা। এক প্রকার ছুটতে ছুটতে ঢুকল ধীর। ডান হাতে মস্ত বড় ট্রফি আর বা হাতে সাদা রঙের ব্যাট। ঠোঁটে রাজ্যজয়ের হাসি তার। পর্নের জার্সি ঘামে ভিজে চুপচুপে। ধীর বসার ঘরে এসেই দুহাত ওপরে তুলে গলা ফাটিয়ে চিৎকার দিল, ইয়াহু! আমি জিতে গেছি। আমার টিম জিতেছে। আমি ম্যান অব দ্য ম্যাচ হয়েছি। ধ্রুব আর হাজেরা খাতুন মাত্র বসেছিলেন সোফাতে। ধীরের এক চিৎকারে চমকে উঠলেন দুজনেই। স্বাভাবিক হতেই দুজন দুজনের দিকে ফিরে মাথা নেড়ে নিঃশ্বাস ফেললেন। একা একা কতক্ষণ নেচে অবশেষে থামল ধীর। তার চেঁচামেচিতে সেলিনা বেরিয়েছিলেন একটু, আবার ঢুকে পড়েছেন কিচেনে। ধ্রুব পকেট থেকে ফোনটা বের করে টিপছে। হাজেরা খাতুন পাশে পড়ে থাকা টিভির রিমোট হাতে তুলে নিয়েছেন, মানে তিনিও টিভি দেখবেন এখন। ধীরের উচ্ছ্বাস নেতিয়ে গেল। সে যে এতক্ষণ ধরে লাফাচ্ছে সেটা কি কেউ দেখেনি? ধীর মুখ কালো করে এগিয়ে এসে বলল, কি ব্যাপার? আমি জিতেছি, তোমরা কি খুশি হওনি?
ধ্রুব ফোনের দিকে চেয়ে ছোট করে বলল, হয়েছি। হয়েছিস মানে? কই, তোর মুখ দেখে তো মনে হচ্ছে না এমনটা। কারোর মধ্যেই কোনো রিয়েকশন কিংবা হেলদোল নেই। আমি যে একটা ম্যাচ জিতলাম, ম্যান অফ দ্য ম্যাচ হলাম, আর তোমাদের কোনো রিয়েকশনই নেই। কেন বলো তো? এত নিষ্ঠুর কেন তোমরা? ধ্রুব উঠে দাঁড়ালো, ফোনটা পকেটে ভরে অতঃপর বলল, ভাইয়া, এক জিনিসের পুনরাবৃত্তি রোজ রোজ হলে রিয়েকশন কি করে আসবে বলো তো? তুই একটা ম্যাচে যাওয়া মানে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া, ম্যাচটা জিতবি, ইত্যাদি ইত্যাদি। তারপর একটা ট্রফি নিয়ে লাফাতে লাফাতে বাসায় ঢুকবি। এটা আমরা সবাই অনেক বছর আগে থেকেই দেখে আসছি। আমি তো রীতিমতো দেখতে দেখতে বড়ই হয়ে গেছি বলতে পারিস। তাই রিয়েকশন দিতে দিতে আমাদের সবারই স্টক আউট হয়ে গিয়েছে। ধীর ধপ করে বসল, মুখ ফুলিয়ে বলল, ধুর। পর মুহূর্তে নাটক করে বলল, এক চুটকি প্রতিভাবাকা মূল্য তুমকা সামযোগে রমেশবাবু, ক্ষমা দে ভাই, এইসব প্রতিভা না হলেও চলবে, আমার যা যাচ্ছে তাতেই চলবে। অনেক হয়েছে, যাও এবার ফ্রেশ হয়ে আসো তো দুজন, আমি টেবিলে খাবার দিচ্ছি। তোমাদের নানু জার্নি করে এসেছেন, খিদে পেয়েছে নিশ্চয়ই তার। কিচেন থেকে চেঁচিয়ে কথাগুলো বললেন সেলিনা বেগম। ধীর এরই মধ্যে হাজেরা খাতুনের সাথে আলাপ সেরে ফেলেছে। সেলিনার কথা তার কানে নিল না একটুও সে। দুই ভাই ওভাবেই গল্প জুড়ে বসে রইল। সেলিনা এবার মোটা গলায় হাঁক দিয়ে বললেন, ধীর, ধ্রুব। দুই ভাই সমস্বরে জবাব পাঠালো, ইয়েস মম। ফ্রেশ হয়েছ তোমরা দুজন? নো মম। এখনও যাওনি কেন? নো মম, চাচ্ছি। যাবে নাকি আসতে হবে আমাকে? নো মম, তোমাকে আসতে হবে না। ফাইজলামও হচ্ছে আমার সাথে, তাই না? হা 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 হা। তবে রে, দাঁড়া, আসছি এক্ষুনি। মাকে খুন্তি নিয়ে বের হতে দেখেই দুই ভাই ছুট লাগালো। দৌড়ে দুই দিকের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল তারা দুজন। সেলিনা মায়ের দিকে চেয়ে একটু মুচকি হাসলেন। হাজেরা খাতুনের পান খাওয়া টকটকে দাঁত বেরিয়ে আসছে আগে থেকেই। মন ভরে দোয়া করলেন, তোর সংসারে কারো নজর না লাগুক। চলবে।